আসসালামু আলাইকুম। আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু মনোযোগ দেন, ক্লাসটা শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম। মিড টার্মের পরে আজকে প্রথম ক্লাস, 4 নম্বর লেকচার। অফিসিয়াল 4 নম্বর লেকচার, আনঅফিসিয়াল তো 8 নম্বর লেকচার। আচ্ছা, তো আপনাদের কম্বিং পর্যন্ত ছিল মিড টার্মে। তো মিড টার্মে আশা করি সবারই সবকিছু কমন পড়ছে। জি স্যার, নাম্বার উপরেই বলবো স্যার। আচ্ছা, নাম্বার তো খারাপ আসে না কারণ। আচ্ছা, তো এবার কম্বিং এর কিছু জিনিস বাকি ছিল মানে জানার জন্য, এগুলো আপনাদের এক্সামে দিব না। আমরা আজকে সরাসরি সিমপ্লেক্সে চলে যাব, বা স্পিড ফ্রেম যেটা এখানে চলে যাব, কিন্তু কম্বিং এ অল্প কিছু জিনিস আমরা আজকে একটু জাস্ট জানার জন্য একটু রিভাইজ দিয়ে চলে যাব। যে কম্বিং পারফরম্যান্সের কোন কোন প্যারামিটারগুলো বা একটা কটন ফাইবারের কোন কোন প্রপার্টিগুলো ম্যাটার করে, কোন কোন প্রপার্টির কারণে কম্বিং পারফরম্যান্স ভালো হয় বা খারাপ হয়। প্রথমে আছে ফাইবার লেন্থ এন্ড ইটস ইউনিফর্মিটি। তো যেখানে শর্ট ফাইবার বেশি একটা লট, সেই লটের ভেতরে ধরেন ওই যে আমি স্লাইভার ল্যাম্প বানাইলাম ল্যাম্প ফর্মার দিয়ে, তারপরে তো কম্বিং করব, তাই না? ল্যাম্প ফর্মার দিয়ে স্লাইভার ল্যাম্প হবে, তারপর আমি কম্বিং করব। তো ওখানে যদি আমার শর্ট ফাইবার বেশি থাকে তাহলে কি ওখানে ওয়েস্টেজ বেশি হবে না কম হবে? বেশি হবে। প্রিন্স কি বললাম? একটা স্লাইভার ল্যাম্প মানে কম্বিং এ দেওয়ার আগে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা, ওখানে শর্ট ফাইবার বেশি, তাহলে কম্বিং এর পর ধরেন এখানে টোটাল 100 গ্রাম আছে, তার ভিতরে 60 গ্রাম আছে শর্ট ফাইবার। কম্বিং এর পর তাহলে আর কতটুকু ফাইবার থাকবে? শর্ট ফাইবার 40% থাকবে। 40% থাকবে। প্রিন্স এখনো বুঝছেন আমি কি বলছি? কম্বিং করার পর তো শর্ট ফাইবারগুলো বাদ যাবে। স্লাইডারে শর্ট ফাইবারগুলো কম্বিং করে রেখে দিবেন মেশিনের ভেতরে। এটা বুঝছেন তো? স্লাইভার ল্যাব কম্বিং হওয়ার পরে কম স্লাইভার হয়। তো এইখানে আমার 100 গ্রাম, এই যে 100 গ্রাম স্লাইভার ল্যাব আছে, ঠিক আছে? তার ভিতরে শর্ট ফাইবার আছে 40 গ্রাম, আর লং ফাইবার আছে 60 গ্রাম। এরপর আমি যদি কম্বিং করি তাহলে কম স্লাইভারে কতটুকু থাকবে? শর্ট ফাইবার কি কম্বিং এর পর আর থাকবে না? কম স্লাইভার আমি এটাই বললাম, তাহলে কতটুকু থাকবে? 40 গ্রাম থাকবে, কিন্তু না লং 60 গ্রাম থাকবে, আছে মাথা শর্ট ফাইবার 40 গ্রাম আছে। হ্যাঁ, এটা তো সেটা 60 গ্রাম শর্ট 60 গ্রাম তো লং ফাইবার, লং ফাইবারটা থাকবে, শর্ট ফাইবার থাকবে না। তো তাহলে আমার এখানে 60 গ্রাম থাকবে, তাই না? জি স্যার, আমি এটাই বলতেছিলাম। তো এই যে ফাইবার, তাহলে কটনের প্রপার্টি আমার ফাইবার লেন্থ এবং ইউনিফর্মিটির উপর কম্বিং পারফরম্যান্স ডিপেন্ড করবে। যে আমার যদি ফাইবার লেন্থ বেশি, ছোট ফাইবারের এত বেশি থাকে, তাহলে কি কম্বিং শেষে আমার মানে আউটপুট কি কমে যাচ্ছে না? তাহলে পারফরম্যান্স কি এখানে ডিপেন্ড করতেছে ফাইবারের দৈর্ঘ্যের উপর? হ্যাঁ, এইটা বুঝতে বলছি। ফাইবার স্টিফনেস, ইফ দ্য ফাইবার স্টিফনেস ইজ হাই। আচ্ছা, স্টিফনেস বলতে কি বোঝায়? স্টিফনেস মানে এটা আঠালো মানে ভাবনা স্যার, যেটা আমরা বলি হানিডিউ। ঠিক আছে, এটাকে তো স্টিফনেস। কিন্তু আরেকটু সহজ করে বলেন যাতে বাকিরা বুঝতে পারে। উনি কি বললো যে ফাইবারের ভেতর যেমন ধরেন স্পেশালি এখানে কটন জুট ফাইবারে লিগনিন থাকে, লিগনিনের জন্য ওখানে জিনিসটা শক্ত হয়ে থাকে, ওইটা একটা স্টিফনেস। তারপরে এই ইয়েতে কটনের ক্ষেত্রে লিগনিন থাকে না, কিন্তু অন্যান্য বিভিন্ন দূষণ, হ্যাঁ, আঠালো পদার্থ থাকে, যেটার ফলে কি ফাইবারটা শুধু ফাইবার থাকে না, ওইটা শক্ত হয়, হ্যাঁ। তো ওইটার উপর যদি আমি কম্বিং করতে চাই তাহলে ওখানে আমার যদি ইম্পিউরিটি মানে যেই আঠালো পদার্থটা আছে সেটাকে যদি আমি আগে থেকে রিমুভ না করি, রিমুভ করা ছাড়া ওইটা যদি আমি নিয়ে আসি আঠালো পদার্থ সহ, তাহলে কি ওইটা কম্বিং পারফরম্যান্স ভালো হবে? না। এই সিম্পল, মানে এটা একটা সিম্পল জিনিস, মানে এখানে এটাই বোঝাচ্ছে যে আপনার মাথায় মনে করেন আমাদের মাথা মাঝে মাঝে কি অনেক ধরেন ধুলায় অনেক ঘুরছি বা অনেক পরিশ্রমের কাজ করছি, চুল অনেক বড়, সেখানে
ঘেমে গেছে, ঘেমে মাঝে মাঝে ওই যে একটু আঠা আঠা টাইপের হয়ে যায় না, মানে আপনি হাত চালাইলেও ঠিকমতো হাত চালানো যায় না, তখন কি শ্যাম্পু করে তারপর তখন যদি আপনি সরাসরি চিরুনি চালান তাহলে তো আপনার চুল সহ উঠে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে এটাই বুঝাইছে, মানে নিজেদের সাথে কল্পনা করবেন। বা দাড়িতে, যেমন আমার দাড়িও মাঝে মাঝে জট পেকে যায়, তখন আমি যদি এভাবে একটু আঁচড়ানোর চেষ্টা করি দাড়ি ডাইরেক্ট ছিঁড়ে চলে আসে। তো ওইটা আমাকে ইয়ে করতে হবে, মানে কি বলে যে কন্ডিশনার বা শ্যাম্পু ইউজ করে তারপর আমার হচ্ছে স্ট্রেটনিংটা করতে পারবো, না হয় আমার দাড়ি উঠে চলে আসবে। ওকে, অদ্ভুত অদ্ভুত এক্সাম্পল দেওয়া লাগে। ময়শ্চার কন্টেন্ট, এই ময়শ্চার কন্টেন্টটাও ওই আগের পয়েন্টের সাথে রিলেটেড, যে আপনার ভিতরে যদি ময়শ্চার কন্টেন্ট বেশি থাকে, ময়শ্চার কন্টেন্ট মানে কি, এই যে আর্দ্রতা, তখন হচ্ছে ওই আনামুল আর্দ্রতার কথাটা বলছিলাম, যে হাই ময়শ্চার কন্টেন্ট ইন দ্য ফাইবার মেক দ্য কম্বিং অপারেশন ডিফিকাল্ট সিন্স ফাইবারস টেন্ড টু ক্লিং টু ইচ আদার। মানে ফাইবার একটার সাথে একটা লেগে থাকতে চায়, লেগে থাকার প্রবণতা থাকে। তো ওই অবস্থায় যদি আমি কম্বিং করতে যাই, কম্বিংটা প্রপার কম্বিং হবে না, ওখানে হেয়ারিনেস থেকে যাবে। তো এই জন্য আমাকে হচ্ছে ফাইবারগুলোকে ড্রাই অবস্থায় কম্বিং করতে হবে, ওখানে আর্দ্রতা ময়শ্চার কন্টেন্ট থাকা যাবে না। ফাইবার ফাইননেস, এই যে ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু কি মনে আছে? স্ট্যান্ডার্ড ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু কত থেকে কত ভিতর থাকে বলো তো? স্যার নিটের নাকি ওভেন? নিটের ক্ষেত্রে এই ধরেন নিটের 3.8 থেকে 4.8 4.5 ধরেন না? আচ্ছা আপনার 4.8 থাকে, 5 এ ধরেন 3.8 বলছেন নাকি? 3.8 ওকে, 4.5 4.5 5 আছে। আর ওভেনের ক্ষেত্রে ওভেন এটা তো স্যার 3 থেকে 4.0 পর্যন্ত। মাইক্রোনিয়ার ভ্যালুর সংখ্যাটা বলুন তো? 1 ইঞ্চি আঁশের ভিতর কত গ্রাম ফাইবার আছে? এটা কি 1 ইঞ্চি? না স্যার, বলেছি। আর এটা ইঞ্চি হিসাব না তো, এটা মাইক্রোগ্রাম। গ্রাম, কত গ্রাম আছে? স্যার এটা একটু বুঝিয়ে দিন। এটাই ট্রাই করতেছে। এই ডাটাগুলো লাগবে, এই ডাটাগুলো লাগবে। মাইক্রন সম্ভবত মনে হয় 1 কেজির 10,000 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চি 10,000 ভাগের 1 ভাগ। এটা 1 ইঞ্চি দ্বারা 0.01 ওইটা 18 ইঞ্চি 1 ইঞ্চি 10,000 ভাগের 1 ভাগ। তাই না? এই যে এক গ্রামে 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোগ্রাম। 1 গ্রামের, জি স্যার, 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রো। ও সরি কত বলেন? 1 লক্ষ? 1 গ্রামে 10 লক্ষ 10 লক্ষ ভাগের 10 to the power 6। হ্যাঁ 10 to the power 6। 1 গ্রামে 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে। তাহলে ওই 1 মাইক্রোনিয়ার ভ্যালু সমান কি বোঝায়? 1 মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে
1 মাইক্রোনিয়ার ভ্যালু সমান বোঝানো হয়, এটা কি এর বাইরে চলে যাচ্ছে না ক্যামেরার বাইরে? না স্যার আচ্ছা 10 to the power 6 10 to the power minus 6. 1 ইঞ্চি ফাইবার এর ওজন ওয়েট যদি 1 কেজির 10 টু দি পাওয়ার 6 ভাগ হয়, একটু জটিল লাগতে পারে। এখানে ব্যাপারটা বুঝতেছেন? 1 ইঞ্চি ফাইবার, কটন ফাইবার, সেটার ওজন 1 কেজির 10 টু দি পাওয়ার 6 ভাগের 1 ভাগ, ওইটাকে 1 মাইক্রোনিয়ার বলে। সরি কেজি না গ্রাম। এটা গ্রাম গ্রাম। এমন কি বুঝতে পারছেন? জি স্যার 1 ইঞ্চি ফাইবারের ওয়েট 1 গ্রামের 10 লাখ ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 1 মাইক্রোনিয়ার বলে ওইটাকে 1 মাইক্রোনিয়ার বলে। তাহলে 3.8 মাইক্রোনিয়ার কাকে বলে? 3.8 মাইক্রোনিয়ার। তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি ফাইবারের ওজন 1000 ভাগে 3.8 ভাগ 1000 না 10 লক্ষ, মানে 1 এর পরে 6টা শূন্য, 10 টু দি পাওয়ার 6 না, 1 এর পরে 6টা শূন্য আর 3 আর এখানে হবে 3.8। বুঝতে পারছেন? এইটা দ্বারা ওই ফাইবারটা কতটুকু, মানে ওটার পুরুত্ব বা কতটুকু চিকন, হ্যাঁ সূক্ষ্মতা এটাই বোঝায়। এটা হচ্ছে ফাইননেস মেজার করা হয়, ফাইননেস বা কোর্সনেস, এটা কতটুকু চিকন কতটুকু মোটা এটা মেজার করা হয়। এবং স্ট্যান্ডার্ড ভ্যালু নিট ফ্যাব্রিকের যে ইয়ার্ন, সেটার জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু আমি বললাম 3.8 থেকে 4.5, আর ওভেনের জন্য 3 থেকে 4। ওভেনে একটু পাতলা ইয়ার্ন দরকার হয়, কারণ ওভেনে অনেক বেশি টেনশনের ভিতর দিয়ে জিনিসটা যায় এবং ওখানে অনেক শেডিং পিকিং বিডিং অ্যাকশন চলে, ওই জন্য ওখানে কোর্স ফাইবার ইউজ করা যায় না। আর নিটিংয়ে তো টেনশন বেশি থাকে না, নিটিংয়ে তো আপনি 1 সেট অফ ইয়ার্ন অথবা 2 সেট অফ ইয়ার্ন দিয়ে নিট করতেছেন, বিভিন্ন রকম ওয়ার্প নিটিং ওয়েভ নিটিং করতেছেন, সিঙ্গেল জার্সি ডাবল জার্সি। আচ্ছা যাই হোক, আচ্ছা ফাইবার ফাইননেস। একটা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাইবার। এটা ফরেন ম্যাটেরিয়াল বলতে ট্র্যাশ পার্টিকেল বোঝাচ্ছে। ইফ লার্জার ট্র্যাশ পার্টিকেল এন্ড মেটালিক পার্টিকেল আর স্টিল লেফট ইন দ্য ফিড ল্যাব, দে ক্যান কজ ড্যামেজ টু দ্য কম্বিং নিডল। মানে আপনার ওয়েস্টেজগুলো যদি ব্লো রুম থেকে কার্ডিং থেকে ঠিকমতো রিমুভ না করে আসেন, কম্বিংয়ে এসে এটা কম্বিং মেশিনের কম্বিংয়ের নিডলের ক্ষতি করবে, আর কম্বিং নিডলের ক্ষতি করলে মেশিনের কম্বিং এফিসিয়েন্সি কমে যাবে, এবং এফিসিয়েন্সি কমে গেলে স্লাইবারও মানে ইউনিফর্ম হবে না, স্লাইবার ইউনিফর্ম হবে না, আপনার এন্ড প্রোডাক্টটা ফল্টি প্রোডাক্ট হবে। আচ্ছা, তো এখানে আরো ডিটেইলস জিনিসপত্র আছে, ওগুলো আর এখন আমরা যাব না। আপনাদের কি এই কম্বিং কি ইয়ার্ন 3 ইয়ার্ন 4 এ আছে? আর নাই না, ওখানে রোটর আছে না, রোটর স্পিনিং, তারপর হাই পারফরম্যান্স ফাইবার, এইগুলো জিনিসপত্র আছে। আচ্ছা, আপনাদের এই যে নন ওভেনের কোনো লেখাপড়া কি ইয়ার্ন 3 ইয়ার্ন 4 আছে? মানে ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, মেল্ট স্পিনিং, জেল স্পিনিং, এগুলো নাই না? তাহলে আমরা সিমপ্লেক্সে আসি। সিমপ্লেক্সে আসার আগে সিমপ্লেক্সের ইতিহাসটা একটু বলি। ফ্লোচার্টটা আপনারা তো সবাই পরীক্ষায় লিখছেন, ফ্লোচার্ট দিছিলাম, সবাই আনসার করছেন। আনামুল, সিমপ্লেক্সে কি র ম্যাটেরিয়াল যায় বলেন তো? সিমপ্লেক্সে কি কোন র ম্যাটেরিয়াল আমরা দিই, বা স্পিড ফ্রেম বা রবিং ফ্রেম ফিট করি। আমরা কি ফিট স্লাইবার ফিনিশ স্লাইবার, কোন স্লাইবার ফিট করি? ফিনিশার ড্রয়িং স্লাইবার বা হ্যাঁ, ফিনিশার ড্রয়িং এর স্লাইবার, ড্রন স্লাইবার ফিট করি। হাফসা বলতে পারবেন যে সিমপ্লেক্স অথবা স্পিড ফ্রেম, অথবা আমি আনসার বলেও দিচ্ছি রবিং ফ্রেম, এখান থেকে আমরা আউটপুট হিসেবে কি পাই? না, পরীক্ষায় আনসার করছেন যে ফ্লো
চার্ট যে দিয়েছিলাম ওটাকে আনসার করছেন? তাহলে এটা মার্ক আপনার আইডিটা আমি মার্ক রাখবো। এটা উত্তর যে পারবে না তার আমি মার্ক রাখবো। না, আমি জিজ্ঞেস করি না এখনো। তো তার আগে এখানে আউটপুট কি আসে? আপনার চান্স শেষ। আনসারের ভিতর দুইবার দুজন বলেও ফেলছে, কিন্তু তারপরও যারা ধরতে পারে নাই তারা ধরতে পারতেছে না। এরপর নেশাদকে জিজ্ঞেস করবো, কারণ আমি জানি তাদের আউটপুটে কি হবে? আউটপুটে কি হবে। আপনি সার্চ দিচ্ছেন না আনামুল তো মোবাইল আছে না? তারেক পারতেছেন না। আনামুল বলেন আউটপুট কি হয়? হ্যাঁ, নেশাদও পারে নাই না? রবি হবে। রবিং হবে না? আচ্ছা, রবিং কোন মেশিনে যায় এরপরে? রবি সিনজি সিনজি আচ্ছা, রিং সিনজি রিং ফ্রেম, রিং সিনজিং না, রিং ফ্রেমে যায়। রবিং রিং ফ্রেমে যায়, রিং ফ্রেম থেকে ইয়ার্ন আসে। ইয়ার্ন এখনই হবে না, এখন যেটা হবে ওটা রবিং। এবং আপনাদের আগে তো আপনারা 1202 ক্লাস করতেন না? মনে আছে 1202 নম্বর রুমে যে ক্লাস করতেন? পিছনের যে একটা র্যাপ রিল মেশিন ছিল, ওয়ার্ড রিল, এটা WRAP র্যাপ রিল। তো ওই মেশিনটাতে একটা প্যাকেজ ছিল, ওটা কি মনে আছে? ওটা আমি হাতে নাড়াচাড়া করেও দেখাইছি ক্লাসের ভেতরে। ওইটা এখন মানে তালা বন্ধ অবস্থায় আছে, না নিয়ে আসতাম, মনে নাই না? আপনার কাছে তো থাকবে, তো জবই করেন। বাকিরা চিনতে পারতেছে কিনা? এটা তো কোন প্যাকেজ আছে? এই যে উপরে কোন প্যাকেজ? আর এগুলো কি বলে? আর আপনাদের এই র্যাপ রিলে তো হচ্ছে ওই যে ইয়ে প্যাকেজে ছিল, পার্ন প্যাকেজে ছিল আমাদের এই মেশিনটা। কারণ কি মনে পড়ে এই টাইপের একটা প্যাকেজ আপনাদের ওই 1202 নাম্বার? আচ্ছা, দাঁড়ান, ল্যাবের ছবি তো আছে। এটা আসলে চারটা আমরা দেখছি। হ্যাঁ, চারতলাতে, এখন চারতলাতে আছে। ছবিটা এখানে নাই। আচ্ছা, যাই হোক, মানে আপনারা চিনতে পারছেন কিনা বলেন? প্যাকেজটার কথা সবার মনে পড়ছে? চিনতে পারছেন? আপনার কাছে তো, আপনি তো একদম কি বলবো, স্টোর হাউসে থাকেন, আপনার তো পিকচারের অভাব হবে না, স্বাভাবিক। আচ্ছা, তাহলে সিমপ্লেক্সের সংজ্ঞা কি হবে? সিমপ্লেক্স মেশিন বা স্পিড ফ্রেম মেশিনটা কি, তার কাজ কি? স্লাইডারকে রবিংয়ে পরিণত করবে। হ্যাঁ, পরিণত করতে হলে আর কিছু ইমোশন আছে, ইমোশনের সাহায্যে। মানে এক লাইনের সংখ্যা হিসেবে এতটুকুই না? জি স্যার, কনভার্ট করুন। তাহলে সিমপ্লেক্স এমন একটা মেশিন যেটা ড্রন স্লাইভারকে রোভিং এ কনভার্ট করে। এই তিনটা শব্দ মনে রাখলে এলাম: সিমপ্লেক্স, ড্রন স্লাইভার, রোভিং। সিমপ্লেক্সে ড্রন স্লাইভার ইনপুট হিসেবে যায়, রোভিং আউটপুট হিসেবে আসে। এবার আপনারা একটা ছোট একটা ভিডিও দেখে নিন। ইন্ডাস্ট্রি ভিজিটে নেওয়া হবে। ও আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলি। এই ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ট্যুর যখন শুরু দিকে ক্লাস নিয়েছিলাম, তখন আপনারা বলছিলেন যে কোনো স্পিনিং মিলে ভিজিট করানো যায়
ব্যাপারটা কি, আমরা স্পিনিং মিল প্রেফার না করে আমরা হচ্ছে কম্পোজিট ইন্ডাস্ট্রি খুঁজতেছি। কারণ মূল কারণটা কি, আপনাদের অনেকে যারা অলরেডি স্পিনিংয়ে আছেন তারা স্পিনিংয়ে অলরেডি জবে আছেন, কিন্তু এটা ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা মোস্ট কেসে 80 থেকে 85% টেক্সটাইল ইঞ্জিনিয়ারই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে জব করে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, মানে অ্যাপারেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্ট ইন্ডাস্ট্রি আর কি। ওই জন্য কম্পোজিট ইন্ডাস্ট্রিটা যদি কভার করা যায়, মানে দিন শেষে আপনারা যারা অলরেডি স্পিনিংয়ে আছেন এবং ফ্লোরটা ভালো মতো আইডিয়া নিয়ে ফেলছেন, আপনারা হয়তো প্রোডাকশনটা যদি খুব ভালো বুঝতে পারেন, একদিন আপনারা নিজেরা ম্যানেজারিয়াল পজিশনে চলে যাবেন, ওই স্পিনিং প্লান্টেরই বা ওই প্রোডাকশন ফ্লোরেরই ম্যানেজার হয়ে যেতে পারবেন। কিন্তু ওইরকম তো একজন বা দুজন হয়। তাছাড়া মোস্ট কেসে অনেকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করে বা হচ্ছে ফ্যাব্রিকে R&Dতে জব করে বা ফ্যাব্রিকের প্রোডাকশনে জব করে বাইং হাউসের দিকে চলে যায়, মার্চেন্ডাইজিংয়ের দিকে চলে যায়, বা নিজেরা বিজনেস দেওয়ার চেষ্টা করে। ওই জন্য অ্যাপারেল জানা জরুরি। তো আমরা হচ্ছে ওই জন্য শুধু স্পিনিংয়ের দিকে ফোকাস রাখতেছি না, আমরা হচ্ছে কম্পোজিট ইন্ডাস্ট্রি টার্গেট করব। আর কম্পোজিট ইন্ডাস্ট্রি যদি ম্যানেজ নাও হয়, দিন শেষে অন্তত আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা করব। কারণ ওই যে আবার আমি যেটা বললাম যে এখানেও আপনারা সবাই কিন্তু টেক্সটাইলে জবে নাই, দুই একজন হয়তো আপাতত জবের মাঝখানে আছেন, ইন বিটুইন জবসে আছেন, যে সামনে হয়তো আবার ট্রাই করতেছেন আরেকটা কোম্পানিতে ঢুকবেন। তো তাদের কিন্তু অ্যাপারেলে মানে গার্মেন্টস সেক্টরে যে পরিমাণ স্কোপ আসে, ওইরকম শুধু স্পিনিংয়ে অত স্কোপ তৈরি হয় না, এটা বাস্তবতা। তো এই জন্য আপনাদের ওই নলেজটা বেশি দরকার, মানে ওই ইন্ডাস্ট্রির জিনিসপত্রগুলো নিজের চোখে দেখা বেশি দরকার আর কি। এটা শুনে কি মনে হলো সবাই একটু হতাশ হয়েছে? এটাই বাস্তবতা। কারণ স্পিনিংয়ে কিন্তু আপনারা নিজেরাও ঘাটাঘাটি করলে জানবেন, স্পিনিংয়ের স্যালারিও কিন্তু একটু কম। স্যালারি কেন কম? কারণ ওখানে প্রফিট কম। প্রফিট কেন কম? কারণ বাংলাদেশে এই স্পিনিং সেক্টর চালানোর মতো ওই পরিমাণ সামর্থ্য নাই। সামর্থ্যটা কি জন্য নাই? বাংলাদেশে ধরেন কটন যদি অনেক প্রডিউস হতো, ইন্ডিয়াতে যতটুকু হয়, বাংলাদেশে যদি ততটুকু কটন প্রডিউস হতো, স্পিনিং ইন্ডাস্ট্রিটা আরও বাড়তো, আরও গ্রো করতো। কিন্তু বাংলাদেশ একটা মৌসুমী জলবায়ুর দেশ হওয়ার কারণে মানে কৃষকরা কটন করে পোষাইতে পারে না। সরকারি কয়েকটা প্রজেক্ট আছে, ওখানে কটন হয়, তাছাড়া আর তেমন কটন হয় না। এবার আপনাদের প্রেজেন্টেশনের টপিকে আসি। এইটাই আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনের টপিক দিয়েছিলাম, যে স্পিনিং সেক্টরের থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। থ্রেটস কম্পোজিটের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পাইলাম না। কম্পোজিট দিছি, শুধু স্পিনিং না দিছি আমি যতটুকু জানি। শুধু স্পিনিং দিলে তো স্যার 10টা স্লাইড বেশি হয়ে যায়, কিছু বলবে না। ব্যস্ত দাঁড়িয়ে দেওয়া অবস্থা। আচ্ছা, স্পিনিং অ্যান্ড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ। স্পিনিং অ্যান্ড কম্পোজিট ওই জন্যই দিছি যাতে শুধু স্পিনিং দিয়ে আপনাদের স্লাইড খুঁজতে না হয়, শুধু কম্পোজিট দিয়ে খুঁজতে না হয়। দুইটা টপিক দিছি, দুইটা টপিক থেকে যাতে আপনারা ম্যাটেরিয়াল যেকোনো একটা হলে হবে স্যার, যেকোনো একটা না, দুইটাই দেন। কম্পোজিট বলতে আর এই 10টা স্লাইডের কথা যেটা বলছি, স্যার সব জায়গায় তো কম্পোজিট হচ্ছে আপনাদের মানে ওভেন, কোনো জায়গায় ওভেন আছে, নিট নাই। আবার কোনো জায়গায় নিট আছে, ওভেন নাই। ওভেন নাই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, মানে আমি তো একটা ইন্ডাস্ট্রি নিয়ে বলতেছি না, আমি সামগ্রিকভাবে বলতেছি যে বাংলাদেশে স্পিনিং যে ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশে কম্পোজিট যে ইন্ডাস্ট্রি, এগুলার কি কি সুযোগ আছে এবং এগুলার কি কি রিস্ক আছে, ঝুঁকি আছে। সুযোগ এবং ঝুঁকি, সম্ভাবনা এবং ঝুঁকি, যে কোন কোন জায়গায় বাংলাদেশ এখনো গ্রো করে নাই, গ্রো করতে পারে, এটা হচ্ছে অপরচুনিটিস। আর এই গ্রো করার পথে কোন কোন জায়গায় বাধা আসতে পারে, থ্রেটস। আর এই 10টা স্লাইডের কথা যেটা বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে যে যত সুন্দর করে করবে সে তত বেশি মার্ক পাবে। কারণ আপনাদের তো মানে মার্ক দেওয়ার স্কোপ, শুধু খাতার বাইরে অনেক মার্ক দেওয়ার স্কোপ আছে। কেউ ভালো একটা পারফরমেন্স দেখাইলো, তার পারফরমেন্সে আমি খুশি হয়ে তাকে আমি মার্ক দিতে পারবো। আপনাদের ক্ষেত্রে ওই স্কোপটা আমার হাতে আছে এবং আমি আপনাদেরকে চিনি পার্সোনালি। হ্যাঁ, ওখানে আপলোড করবেন এবং স্লাইড যদি না করেন সমস্যা নাই, প্রেজেন্টেশন দেন, যে স্লাইড দিয়ে করবে তারটা সে একটু বেটার মার্ক পাবে, তার ইভ্যালুয়েশন অন্যরকম হবে। এটাই আমাদের এখন আছে টিটু ভাই, এবং সে যদি ভালো করে ওইটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আপনারা ওই লেভেলের কথাটা বললে নাম্বার একটু কমবে। আচ্ছা, এই ভিডিওটা একটু সবাই আচ্ছা সময়, তাহলে ওইটা আমি করলাম।
আজকে একটা মেসেজ দিব, মেসেজ দিয়ে হ্যাঁ বলো। সামনের সপ্তাহ হ্যাঁ ওটা আমি 17 তারিখ পর্যন্ত ডেডলাইন দিয়ে দিব। হ্যাঁ এরপর কিন্তু আমি আরেকটা প্রেজেন্টেশন দিব, কারণ এক সেমিস্টারে দুটো প্রেজেন্টেশন দিতে হবে। আরে ম্যাডাম তো বললো প্রেজেন্টেশন যত করবো তত আমাদের জন্য প্লাস। সব সাবজেক্টের কারণ বায়ারদের সাথে কথা বলার জন্য তো প্রেজেন্টেশন করাই লাগে। রামন হলুদগুলো কি? হলুদগুলো কি? ববিন আচ্ছা বলছে কোন? ববিন সিম্পল ববিন। হ্যাঁ কোন হচ্ছে একটা বিশেষ টাইপের প্যাকেজ, আর এই ববিনের ভিতরে আপনি তবে এটা হচ্ছে এটা কি এমনি ববিন প্যাকেজ, এটা যখন ফিল আপ হবে ববিন এমটি ববিন খালি হ্যাঁ এমটি ববিন। আর এই যে এই ফিগারটা আমি হচ্ছে আপনাদেরকে আবার এক্সপ্লেইন করবো নেক্সট দিন। এই সিমপ্লেক্সের মূল কাজই হচ্ছে ড্রয়িং, টানা। মূল কাজই হচ্ছে এখানে ড্রাফটিং হয়, এই যে 4x4 রোলারে উপরে 4টা রোলার নিচে 4টা রোলারে টানা হয়, ড্রয়িং হয়। গাইড রোলার দিয়ে এই ড্রয়িং রোলারের ভিতর দিয়ে যাবে, উপরেগুলো হচ্ছে প্রেসিং রোলার, আর মানে প্রেসিং রোলার পেয়ার আর কি, এটার ভিতর দিয়ে প্রেস হবে আর ড্রয়িং হবে। ড্রয়িং হওয়ার পর এই সাইডে হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি প্রেসিং রোলার, ডেলিভারি প্রেসিং রোলার দিয়ে বের হয়ে এখানে হচ্ছে ওই টুইস্টের জন্য এখানে স্পিন্ডল বেস টুইস্ট হয়, আবার ফ্লায়ার বেস টুইস্ট হয়। ফল টুইস্টার ব্যাপার, ফল টুইস্টার ব্যাপার ওটা হচ্ছে তো পাক বা যেটা বেশি ফল টুইস্টার, ফল্ট না ফলস, ফলস টুইস্টার। হ্যাঁ ফলস টুইস্টারও আছে। ওগুলা ইন ডিটেইল সামনে পড়াবো, এখন জাস্ট একটু ভিডিওটা দেখেন, সিমপ্লেক্স নিয়ে একটু বেসিক আইডিয়া নেবেন। এগুলা হচ্ছে ড্রন স্লাইভার, আপনাদের ড্রয়িং থেকে ড্রন স্লাইভার, এই যে কি বলা যাবে এগুলাকে, ক্যান হ্যাঁ ক্যান ক্যান স্লাইভার ক্যান, হ্যাঁ মাথা মানে কোন মাথায় শুধু কোন আসতেছে, ক্যান ক্যান দিয়ে ড্রন স্লাইভার গুলো যাচ্ছে। রোলার পেয়ার গুলো দেখবেন এখন, আমি সময় নিয়ে করতেছি। থাকেন মেশিন আমার পাশে ভাই করে দাও আমার কাছে ব্র্যান্ড আছে তো দেখলাম শেষ তুলা ফার্মের পাশে গড়বড়ি মাস্টার আচ্ছা এখানে রোলারগুলো আলাদা করে জুম করে দেখায় নাই, আমি হচ্ছে আরেকদিন অন্য আরেকটা ওয়েবসাইট থেকে রোলারগুলো আপনাদেরকে ছবি দেখাই দিব। এগুলোর এই যে ল্যাবের ভিডিওই আছে, ওখানে রোলারগুলো সব খুলে খুলে দেখায়। রোলারগুলো অনেক ছোট ছোট রোলার, আমরা আগে কল্পনা মানে যারা হয়তো দেখে নাই তারা কল্পনা করতে পারে যেগুলো কি এসির মতো সাইজের অনেক বড় কিনা। রোলারগুলো অনেক ছোট রোলার হয়, যে 3x3 4x4 আছে। আজকে তাহলে এত